আমরা এখন কথা বলে নেব বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী, পশু পাখি বিশারদ ও খেজুরি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমাদের প্রণম্য মাননীয় ডক্টর অসীম মান্না স্যারের সঙ্গে। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, মোট তিনটে জিনিস আজকের স্যার এই তিনটে পতঙ্গ এবং সেটা সম্পর্কে আমাদের যে একটা ভুল ধারণা, মিসকনসেপশান রয়েছে, সেটা নিয়ে স্যার মূলত বলবেন। তো প্রথমেই বলি যে আমরা আমাদের যে বাস্তুতন্ত্রে যে খাদ্য শৃঙ্খল বা যে স্তরটা রয়েছে, তাতে আমরা সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ খাদক হিসেবে আমরা মানুষেরা রয়েছি। তারপর যদি স্তর বিন্যাস দেখি, তার একদম নিচের স্তরে রয়েছে কিন্তু বিভিন্ন কীট পতঙ্গ, পোকামাকড়। তো এই যে কীট পতঙ্গ, পোকামাকড় আমরা জানি আজকের দিনে হারিয়ে যাচ্ছে মারাত্মক রকমভাবে। কিন্তু এই কীট পতঙ্গ যেমন প্রজাপতি, মৌমাছি, ভ্রমর, ভীমরুল, এরা কিন্তু খাদ্য শৃঙ্খলে বা বাস্তুতন্ত্রে মারাত্মক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। কিন্তু আমরা এদের কোনো খেয়ালই রাখি না। এরা যে হারিয়ে যাচ্ছে সে বিষয়ে যেমন আমাদের কোনো মানে কি বলা যেতে পারে, আমরা যেমন গুরুত্ব দিই না, সেরকম এই তিনটে প্রাণীর সম্পর্কে কিন্তু অনেক ভুল ধারণা রয়েছে। যেমন বোলতা বা ভীমরুল, মৌমাছি, এদেরকে দেখলে আমরা অযথা ভয় পাই। মানে এরা অত্যন্ত উৎপাতকারী একটি প্রাণী এবং এদেরকে পিটিয়ে মেরে দেওয়াটাই বোধহয় দস্তুর, এরমটা আমাদের মনে হয়। তো এ বিষয়ে স্যার কিন্তু আমাদের বিষয়টা খুব ভালো করে আমাদের সবাইকে বুঝিয়ে বলবেন। স্যার। পৃথিবী এখন যে অবস্থায় পৌঁছেছে, মানুষের উৎপাতে জীববৈচিত্র্য এখন বিপন্ন। রেড বুক তালিকায় অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী স্থান করে নিচ্ছে পরপর বিপন্ন হিসেবে। আমাদের এই এলাকার বহু প্রাণী এবং উদ্ভিদও বিপন্ন তালিকার মধ্যে চলে এসেছে। আর আমাদের মানুষের পরবর্তী প্রজন্মগুলোকে যদি সঠিকভাবে বাঁচতে হয়, তাহলে আমাদের এখনই সচেতন হওয়া উচিত। মানুষ থেকে শুরু করে শুধু পাকপাকালি, সাপ, ব্যাঙ, কেঁচো, টিকটিকি, গিরগিটি, নানা ধরনের পতঙ্গ শুধু নয়, একেবারে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম জীব, মাইক্রো অর্গানিজমস, যেগুলো মাটির মধ্যে থাকে, জলের মধ্যে থাকে, পরজীবী হিসেবে গাছের ডালে থাকে, বিভিন্ন প্রাণীর গায়ে থাকে, প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জীববৈচিত্র্য এবং আমাদের এই পরিবেশে। তাই প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার যেমন রয়েছে, তেমনি প্রয়োজনও আছে। সেটা বৃহত্তর স্বার্থে মানুষের জন্যই। আমরা সুস্থভাবে বাঁচতে পারবো না যদি আমাদের চারপাশের পরিবেশ, উদ্ভিদ, প্রাণী, ফুল যদি তারা না বেঁচে থাকে, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আমরা একসময় তাহলে ইস্টার দ্বীপের মতো নিশ্চিহ্ন হয়ে যাব। ইস্টার দ্বীপে যেমন একসময় মানুষের বসবাস ছিল, এখন আর সেখানে কিছু নেই, সে মানুষই শেষ করে দিয়েছে। ঠিক তেমনি সেটা যাতে না হয়, সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, বিশেষত পতঙ্গদের বিষয়ে। এবং তার মধ্যে যে কয়েকটি পতঙ্গ খুব উৎপাতকারী, মানুষের শত্রু হিসেবে চিহ্নিত হয়ে আছে, মানে আমরা চিহ্নিত করেছি, অকারণে একটা ভীতি সৃষ্টি হয়ে গেছে আমাদের। মৌমাছি, ভীমরুল এবং বোলতা, এদের মধ্যে মৌমাছি সম্পর্কে আমাদের তবু একটা ক্ষমার জায়গা যেন রয়েছে, যেহেতু তার থেকে আমরা মধু পাই, মোম পাই, এবং প্রায়শই দেখতে পাই যে মৌচাক রয়েছে, এবং এই মৌচাক দেখে আমরা দূর থেকে একটু সাবধানতা অবলম্বন করি বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য। মৌমাছি কামড়ায়, ঠিকই মৌমাছি কামড়ায়, এবং সে তার যন্ত্রণাও রয়েছে। বোলতার যন্ত্রণা আর একটু বেশি। ভীমরুলের কামড়ের যন্ত্রণা তো মারাত্মক, এবং
বেশ কয়েকটা ভীমরুল যদি কোনো একটা গরু, মোষ বা মানুষকে কামড়ায় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু কেন কামড়ায়, কিভাবে কামড়ায় সেটা একটু আমাদের জানা দরকার। এরা কিন্তু কেউই নিজের থেকে আক্রমণাত্মক নয়। তাদেরকে উৎপাত করলে, তাদের বিরক্ত করলে, তাদের বাসা ভাঙলে, তাদের নিজস্ব যে জায়গা, আস্তানা, সেগুলো ডিস্টার্ব করলে তবেই এরা আক্রমণাত্মক হয়ে ওঠে। মৌমাছি ঝাঁক ঝাঁক থাকে, কয়েক হাজার মৌমাছি একসঙ্গে থাকে, কিন্তু তাদেরকে যদি কখনো অকারণে না খোঁচা দেওয়া যায়, অকারণে না তাদের বিরক্ত করা যায়, তাহলে তারা কিন্তু কামড়ায় না। আমার ঘরের মধ্যেই দুটো মৌমাছির চাক রয়েছে। তারা জানলার থেকে চাক তৈরি করেছে জানলায়, এবং আমরা তো ঘরের মধ্যেই থাকি, কোনো রকম ডিস্টার্ব হয় না। আর দ্বিতীয়ত বলতা ইদানিংকালে বলতা অনেক কমে গেছে মৌমাছির মতোই। বলতার চাক প্রায়শই দেখা যায় না। ঠিক সেই ক্ষীরপাইয়ের বাবরসার মিষ্টির মতো দেখতে এদের বাসা ঝুলে থাকে গাছের ডাল থেকে, বা পোড়ো বাড়ি, গোয়ালঘর, এইসব জায়গায় কিন্তু বলতার বাসা হয়। সেই বলতার বাসাতে না খোঁচালে, না বিরক্ত করলে বলতাও কিন্তু কামড়ায় না। পাশ দিয়ে যাওয়া আসা করা যাই করি না কেন, তাহলেও কিছু করে না। আর ভীমরুল সাধারণত কেয়া ঝোপ, পোড়ো বাড়ি বা গাছের কোটর, এই সমস্ত জায়গায় ভীমরুল কলসির মতো বাসা করে, গাছের ছাল এবং লালা দিয়ে বাসা করে। আর বাসার একটি মাত্র মুখ থাকে নিচের দিকে, সেটা যাতে বৃষ্টির জল বা রোদ না প্রবেশ করতে পারে। বাসার বাইরে কয়েকটা ভীমরুল ঘুরে বেড়ায় সৈনিকের মতো পাহারা দেওয়ার জন্য, কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজের চাককে বাঁচানোর জন্য। তো এই ভীমরুলকেও বিরক্ত না করলে বা তার বাসায় আঘাত না করলে কিন্তু কামড়ায় না। আর আমাদের এই মিথ্যে ধারণায় আমরা যেহেতু তাদের স্বভাব বৈশিষ্ট্য খুব ভালোভাবে জানি না বা জানতে চাই না বলেই আমরা অকারণে মৌমাছি, বলতা কিংবা ভীমরুলের চাক দেখলেই আমরা পুড়িয়ে ফেলি, ভেঙে ফেলি। বিশেষত পোড়ানো, এই পোড়ানোটা যেন একটা পৈশাচিক আনন্দ মানুষ পায় এই ভীমরুলের চাক পুড়িয়ে। কিন্তু বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে দেখি, যদি আমাদের ভীতিই থাকে, যদি এমন একটা জায়গায় বাসা করেছে যে জায়গায় আমাদের যাওয়া আসা করতেই হবে, সেখানে বাসাটা থাকা ঠিক না, তাহলে বাসার নিচে কিছুটা দূরে যদি ফিনাইল, ধুনো, ধূপ বা কর্পূর এই জাতীয় বস্তু রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা একদিন দুদিনের মধ্যেই বাসা ছেড়ে চলে যাবে অন্যত্র। তাহলে আমরা অনায়াসে এদেরকে এইভাবে সরিয়ে দিতে পারি। কিন্তু তা না করে আমরা করি কি, একটা পৈশাচিক উল্লাসে আমরা রাত্রি হলেই পুড়িয়ে মেরে দিই, মশাল জেলে বা কোনোভাবে আগুন ধরিয়ে। এটা ঠিক না, কারণ পরিবেশকে আমাদের বাঁচাতে হবে। মৌমাছি, ভীমরুল, বলতা, প্রজাপতি, মথ, এরা তো সমস্ত ফুলের পরাগ মিলন করায়। সেই পরাগ মিলন, একে তো পেস্টিসাইড ব্যবহার করার জন্য, বিভিন্ন রাসায়নিক বিষ প্রয়োগ করার জন্য ওরা যেতে পারে না, মরেও যায়। তারপরে যদি আমরা ওদের আস্তানাটাই ভেঙে দিই এবং ওদেরকে যদি পুড়িয়ে মেরে দিই, তাহলে সেটা আমাদের আত্মঘাতী একটা কাজ হবে। তাই কখনোই মৌমাছি, বলতা বা ভীমরুলের চাক পুড়িয়ে ফেলার কথা আমাদের ভাবাও উচিত না। পরিবেশকে সুস্থ রাখার জন্য, আমাদের ভাবি প্রজন্মগুলোকে সঠিকভাবে বাঁচার দিশা দেখানোর জন্য এদেরকে অন্যত্র সরিয়ে দিতে হবে। এবং সরিয়ে দেওয়ার পদ্ধতি এইভাবে যে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া নয়, ওই বিভিন্ন বস্তু রেখে, বিভিন্ন পদার্থ রেখে দিলেই বাসার নিচে ওরা চলে যাবে।